আসসালামু আলাইকুম। গ্লোবাল ডিবেট ফোরাম কর্তৃক আয়োজিত উন্মুক্ত বিতর্ক কর্মশালা ২০২৫-এর প্রথম সেশনে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচ্য বিষয় সেখানে আমরা ৩টি ভাগে ভাগ করেছি। প্রথম অংশে আমরা আলোচনা করব বিতর্ক কী, তর্ক কী এবং যুক্তি কী। দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বিতর্কের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে এবং তৃতীয় অংশে আমরা আলোচনা করব বিতর্কের যে প্রকারভেদগুলো রয়েছে বা বর্তমানে প্রচলিত যে বিতর্ক কাঠামোগুলো রয়েছে সেগুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আজকের এই সেশনটি শুরু করার পূর্বে আমি কয়েকটা বিষয় কথা বলতে চাই। একজন ভালো বিতার্কিকের কিন্তু কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে একজন বিতার্কিক সব সময় তার প্রতিপক্ষ যখন বক্তব্য দেয় তখন তিনি সেই বক্তব্যগুলো ছোট ছোট আকারে নোট করে রাখেন নিজের কাছে, যেন যখন তার বক্তব্য দেওয়ার পালা আসে তখন যেন সে সেই বক্তব্যগুলোকে ধরে ভালো করে যুক্তি খণ্ডন করতে পারে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে একটি ডায়েরি অথবা একটি নোট খাতা অথবা একটা পৃষ্ঠা হলেও আপনার কাছে রাখবেন এবং আজকের এই সেশনে আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো নোট আকারে লিখে ফেলবেন, যেন এই ভিডিওটি আপনাকে দ্বিতীয়বার আর দেখতে না হয়। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা আলোচনা করব যে আসলে বিতর্ক কী। বিতর্ক হলো একটি কাঠামোবদ্ধ আলোচনা যেখানে দুই বা তার বেশি পক্ষ একটা নির্দিষ্ট বিষয় নিয়ে বিপরীত মতামত উপস্থাপন করেন। এখানে যুক্তি প্রমাণসহ নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন। বিতর্ক সাধারণত একটি নিয়ম ও কাঠামোর মধ্যে পরিচালিত হয় এবং এখানে বিচারক বা দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। অর্থাৎ বিতর্কের ক্ষেত্রে আমরা তিনটা বিষয় পেলাম। এখানে একের অধিক দল থাকবে, সেটা ২টি দলও হতে পারে, ৪টি দলও হতে পারে। এরপরে বিতর্কের ক্ষেত্রে একটি নির্দিষ্ট বিষয় থাকবে এবং তৃতীয় হচ্ছে যে এই বিতর্ক করার ক্ষেত্রে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে। এরপরে যদি আমরা তর্ক নিয়ে কথা বলি তাহলে তর্ক হলো সাধারণত দ্বন্দ্বমূলক আলোচনা যেখানে প্রত্যেকটি পক্ষ নিজেদের মতামত প্রতিষ্ঠা করতে চায় এবং তারা এই যে যখন মতামতগুলো দেন তখন আবেগপ্রবণ হয়ে পড়ে। এটি বিতর্কের মতো কাঠামোবদ্ধ নাও হতে পারে এবং ব্যক্তিগত আবেগ নির্ভর বা যুক্তিসঙ্গত উভয় ধরনেও আবার হতে পারে। অর্থাৎ তর্কের ক্ষেত্রে যুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে, তবে এখানে যে বিষয়টি থাকে সেটা হচ্ছে আবেগপ্রবণ হয়ে ওঠা। এবারে যদি আমরা যুক্তি নিয়ে কথা বলি তাহলে যুক্তি হচ্ছে কোনো বিষয় বা সিদ্ধান্তকে ব্যাখ্যা ও প্রমাণ করার জন্য প্রদত্ত তথ্য ও বিশ্লেষণ। এটি বিচার বিশ্লেষণমূলক চিন্তাধারা যেখানে সুনির্দিষ্ট তথ্য বা প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্তে পৌঁছানো হয়। যুক্তি ব্যবহার করে বিতর্ক ও তর্ক উভয় পরিচালিত করা যায়। এবারে যদি আমি একটা উদাহরণ দিই যে আসলে যুক্তি কোন বিষয়টাকে বলে। যেমন আমি আমার বন্ধুকে বললাম গতকাল রাতে বৃষ্টি হয়েছে। এখন এই যে আমি আমার বন্ধুকে বললাম গতকাল রাতে বৃষ্টি হয়েছে, সেটির পিছনে আমাকে তো একটি কারণ দাঁড় করাতে হবে বা একটি যুক্তি দিতে হবে। তখন আমি বললাম, এই যে দেখ, গাছপালা ভেজা রয়েছে, আমাদের খেলার মাঠটি ভেজা রয়েছে, সেখানে পানি রয়েছে, অর্থাৎ নিশ্চয়ই গতকাল রাতে বৃষ্টি হয়েছে। এই যে গতকাল রাতে বৃষ্টি হয়েছে এর পেছনে কিন্তু আমি একটি কারণ বা যুক্তি দাঁড় করিয়েছি। বিতর্কের ক্ষেত্রেও যখন আমরা একটা বিষয় নিয়ে মতামত দিব তখন কিন্তু আমাদেরকে অবশ্যই বিভিন্ন তথ্য-উপাত্ত দেখাতে হবে এবং সেক্ষেত্রে আমরা যে যুক্তিগুলো দিব সেই যুক্তির জন্য কিন্তু অর্থাৎ সেই যুক্তিটিকে প্রমাণ করার জন্য কিন্তু বিভিন্ন তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়ে থাকে। এবারে দ্বিতীয় অংশে আমরা আলোচনা করব বিতর্কের সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে। মানুষের জন্ম এবং বিতর্ক এই দুইটি বিষয় কিন্তু একই সূত্রে গাঁথা। নির্দিষ্ট করে বললে মানুষ যখন থেকে ভাষার ব্যবহার শুরু করেছে সেদিন থেকেই বিতর্কের যাত্রা শুরু হয়েছে। গঠনমূলক জ্ঞান চর্চার মাধ্যম হিসেবে বিতর্কের লিখিত ইতিহাস পাওয়া যায় প্রাচীন গ্রিসে। দার্শনিক সক্রেটিস, তার শিষ্য প্লেটো, প্লেটোর শিষ্য অ্যারিস্টটল, এই সময়কালে কিন্তু প্রাতিষ্ঠানিক ও আনুষ্ঠানিকভাবে বিতর্কের যাত্রা শুরু হয়। এরপরে চীনে দার্শনিক কনফুসিয়াসের সময়কালেও কিন্তু বিতর্কের আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিকীকরণের ইতিহাস পাওয়া যায়। সেই সময়ে বিতর্কের অবস্থান অনেক বেশি দৃঢ় ও প্রতিষ্ঠিত ছিল। এর কারণ হচ্ছে কনফুসিয়াস শিক্ষা ও শিক্ষালাভের প্রক্রিয়া ছিল পারিশ্রমিকের আওতাভুক্ত। অর্থাৎ আপনি যদি জ্ঞান অর্জন করতে চান বা শিক্ষা লাভ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটি একটি পারিশ্রমিক দিতে হবে।
সেটি হতে পারে কোনো অর্থ সম্পদ অথবা আপনার নিজস্ব শ্রম। অপরদিকে আমরা যদি প্রায় 1450 বছর পূর্বে আরব বিশ্বে ইসলাম ধর্মের বিধানের ব্যাপারে বিতর্কের সর্বোচ্চ ব্যবহারিক ইতিহাস পাওয়া যায় কিন্তু। এই সময়কালে কোরআনের বিভিন্ন রূপক ও জটিল বিষয়ে ব্যাখ্যায় খলিফারা নিয়মতান্ত্রিক উপায়ে বিতর্ক করতেন এবং যুক্তি তুলে ধরতেন। আর এ প্রক্রিয়ার ভিত্তি ছিল পবিত্র কোরআনে বর্ণিত নির্দেশ, মানুষকে তোমার প্রতিপালকের প্রতি আহ্বান করো, হিকমা ও সৎ উপদেশ দাও, অর্থাৎ নরম বা মার্জিতভাবে তাদের সাথে তর্ক করো আর যুক্তি দেখাও সবচেয়ে উত্তম পন্থায়। সূরা নাহাল আয়াত 125। তৎকালীন সময়ে বিতর্ক এতটাই জনপ্রিয় ও নির্ভরতার প্রতীক ছিল যে রাজনীতি বা রাজ্যের নীতি নির্ধারণে প্রায় সকল পর্যায়ে বিতর্ক অনুষ্ঠিত হতো। দিনে দিনে বিতর্ক গ্রিসের প্রাচীর অতিক্রম করে প্রবেশ করে অন্যান্য দেশে। অনেকের মতে রাজনীতির এই পটভূমিকে নিয়েই গড়ে ওঠে বিতর্ক। সেই থেকেই সংসদীয় বিতর্কের জন্ম হয়, যার সূত্রিকাগার হলো ইংল্যান্ড। প্রকৃতপক্ষে সংসদীয় বিতর্ক প্রচলিত প্রথা বা মূল ধারাটি এসেছে 1832 সালের ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্স বা নিম্নকক্ষের অধিবেশনের আয়োজিত বিষয়ভিত্তিক তর্কযুদ্ধকে অনুসরণ করে। এই যে পার্লামেন্ট, এই শব্দের অর্থ হচ্ছে কথকতা। ল্যাটিন ভাষ্য অনুযায়ী ত্রয়োদশ শতাব্দীতে ভিক্ষুকরা তাদের খাবার গ্রহণের পরে মাঠে বসে যে আলাপচারিতা করত, তারই আদি অর্থ হচ্ছে পার্লামেন্ট। ফ্রান্সের চতুর্থ লুই এবং চতুর্থ পপ ইনোসেন্টের মধ্যে 1245 সালে যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাও পার্লামেন্ট নামে পরিচিত ছিল। পরবর্তীতে ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরি রাজ্যের বিখ্যাত জ্ঞানী ও পণ্ডিতদের নিয়ে বিভিন্ন অভিযোগ ও সমস্যার আলোচনা ও পরামর্শ করার জন্য যে সম্মেলন ডাকতেন বা করতেন তাকেও কিন্তু হেনরি পার্লামেন্ট বলা হয়। এরপরে ইংল্যান্ডের রাজা তৃতীয় হেনরিকে অনুসরণ করে প্রথম এডওয়ার্ড যে জাতীয় সম্মেলনের আয়োজন করা হয়েছিল তার নামও দেওয়া হয়েছিল কিন্তু পার্লামেন্ট। পরবর্তীতে 1295 সালে একে মডেল পার্লামেন্ট নামেও অভিহিত করা হয়েছিল। এরপর রাজা টিউটর ও স্টুয়ার্টারও এই প্রথা মেনে চলে এবং এর ধারাবাহিকতায় কিন্তু ওই যে বলছিলাম 1832 সালের কথা, সেই 1832 সালে ব্রিটেনের বর্তমান পার্লামেন্টের শুরু হয় এবং সংসদীয় গণতন্ত্র ও সংসদীয় বিতর্কের আইন নির্ধারণী স্তম্ভ হিসেবে বিবেচনা করা হয়। এরপরে যদি আমরা দেখি যে শিক্ষা প্রতিষ্ঠান বা ছাত্র সংগঠনের মধ্যে সংসদীয় বিতর্কের জনপ্রিয় করার জন্য প্রথম এগিয়ে আসে অক্সফোর্ড ডিবেটিং ইউনিয়ন এবং পরবর্তীতে এর সাথে কিন্তু যোগ দেয় ক্যামব্রিজ ডিবেটিং ইউনিয়ন। অক্সফোর্ড ও ক্যামব্রিজ ডিবেটিং ইউনিয়নকে তাই সংসদীয় বিতর্কের অঙ্গনে কিন্তু আসলে কিংবদন্তি প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়। সপ্তদশ শতকে মার্কিন যুক্তরাষ্ট্রে হুইগ এবং ফিলোসফিক নামক দুটি বিতর্ক সংগঠন গড়ে তোলে এবং যা কিন্তু বিশ্বের সবচেয়ে প্রাচীন ডিবেটিং ক্লাব এবং এর সদর দপ্তর কিন্তু হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়। সংসদীয় বিতর্কের এই ক্রমবিকাশের সাথে ক্রমান্বয়ে যোগ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড সহ আরও অন্যান্য ইংরেজি ভাষাভাষী দেশ। পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশেও তাদের সাথে যুক্ত হয়। আয়োজক হিসেবে বাংলাদেশ 1991 সালে ঢাকায় দক্ষিণ এশীয় আন্ত বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে সংসদীয় বিতর্কে প্রবেশ করে এবং জনপ্রিয়তা কিন্তু লাভ করতে থাকে। বাংলাদেশের বিতর্ক আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর অবদান কিন্তু আসলে অপরিসীম এবং পরে সেই সময় বাংলা এবং ইংরেজি সনাতনী ধারার বিতর্ক কিন্তু আসলে সব থেকে বেশি চর্চা হতো। এরপরে বাংলাদেশের সংসদীয় বিতর্কের ইতিহাস পাওয়া যায় 1950 সালে স্যার সলিমুল্লাহ মুসলিম হল, যার অবস্থান ছিল বর্তমানের ঢাকা মেডিকেল কলেজ ভবনে এবং তৎকালীন ছাত্র সংসদের উদ্যোগে কিন্তু আয়োজন করা হয় বিতর্কের। এরপরে 1976 সালে বাংলাদেশ টেলিভিশন প্রথম বিতর্ক প্রতিযোগিতার সম্প্রচার করে এবং বিতর্কে একটি অনন্য মাত্রায় নিয়ে যাওয়ার যাত্রা কিন্তু তারা শুরু করেছিল এবং এই যে বাংলাদেশ টেলিভিশনের যে বিতর্ক প্রতিযোগিতা সেগুলো কিন্তু আমরা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা টেলিভিশনে কিন্তু আসলে দেখে থাকি। এবারে শেষ পর্যায়ে আমরা আলোচনা করব বিতর্কের প্রকারভেদগুলো নিয়ে। বাংলাদেশে প্রায় 19 রকমের বিতর্কের ইতিহাস আসলে পাওয়া যায়। এর মধ্যে রয়েছে সনাতনী বিতর্ক, সংসদীয় বিতর্ক, বারোয়ারি বিতর্ক, সৃষ্টি স্রষ্টা বিতর্ক, জাতিসংঘ মডেল বিতর্ক, প্লানচার্ট বিতর্ক, রম্য বিতর্ক, জুটি বিতর্ক, আঞ্চলিক বিতর্ক ইত্যাদি। এবারে আমরা এই যে বিতর্কগুলোর নাম বলছিলাম এর মধ্যে কয়েকটির সংক্ষিপ্ত ব্যাখ্যা একটু জেনে নেই।
প্রথমে যদি আমরা রম্য বিতর্কের দিকে আসি, তাহলে রম্য বিতর্ক হচ্ছে মূলত বিনোদনমূলক বিতর্ক, যেখানে যুক্তির পাশাপাশি হাস্যরসের মাধ্যমে বক্তব্য উপস্থাপন করা হয়। এটি দর্শকদের আনন্দ দেওয়ার জন্য ব্যবহৃত হয় এবং অনেক সময় কৌতুক ও রসিকতার মিশ্রণে বিতর্কিকরা নিজেদের মতামত তুলে ধরেন। মাঝে মাঝেই কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপট নিয়ে হাস্যরসক বিভিন্ন মিমস যেটাকে আমরা আসলে বলি, সেটি ভাইরাল হয় এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা সেই ধরনের বিতর্কও আসলে দেখতে পাই। যেমন কোনো সময় দেখি যে আসলে একেকজন বিতার্কিক একেকজন ফল হিসেবে নিজেকে উপস্থাপন করছেন, কেউ কনে হিসাবে, কেউ বর হিসাবে। তো এই যে বিতর্কগুলো আসলে আমরা দেখি, এগুলো কিন্তু হচ্ছে রম্য বিতর্কের একটি অংশ। এরপরে রয়েছে হচ্ছে আঞ্চলিক বিতর্ক। এটি নির্দিষ্ট কোনো অঞ্চলের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য বা সমস্যা নিয়ে পরিচালিত বিতর্ক। স্থানীয় ভাষায় পরিচালিত হয়, এটি সাধারণ মানুষের কাছে কিন্তু সহজবোধ্য এবং সংশ্লিষ্ট এলাকায় এটা কিন্তু গুরুত্ব বহন করে। এরপরে যদি বলি সনাতনী বিতর্ক নিয়ে, তাহলে এটি প্রচলিত ও ঐতিহ্যগত বিতর্ক পদ্ধতি, যেখানে পূর্ব নির্ধারিত কাঠামো মেনে যুক্তি উপস্থাপন করা হয়। এটি অনেক সময় প্রথাগত দর্শন, সামাজিক মূল্যবোধের ওপর কিন্তু আসলে ভিত্তি করে পরিচালিত হয় এবং এই যে বিটিভিতে যে আসলে বিতর্ক হয়, সেটি কিন্তু এই যে সনাতনী বিতর্ক এই ফরম্যাটে কিন্তু আসলে হয়ে থাকে। এরপর যদি আমরা প্রতিবাদী বিতর্কের কথা বলি, তাহলে এখানে কিন্তু সাধারণত অন্যায়, অবিচার বা নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পরিচালিত হয় বিতর্কগুলো। এটি সমাজ, রাষ্ট্র এবং নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে মত প্রকাশের একটা মাধ্যম হতে পারে। এরপরে যদি সর্বশেষ আমরা সংসদীয় বিতর্কে আসি এবং যে বিতর্ক পদ্ধতি নিয়ে মূলত আমাদের এই সেশনটি সম্পূর্ণ যে সেশন রয়েছে সেটি পরিচালিত হবে। তো এই যে সংসদীয় বিতর্ক, এই বিতর্ক কিন্তু আসলে সংসদীয় পদ্ধতিতে হয়ে থাকে। তবে এই সংসদীয় বিতর্কের মধ্যে কিন্তু জনপ্রিয় হচ্ছে ব্রিটিশ পার্লামেন্টারিও ডিবেট বা বিপি, যেটি কিন্তু আসলে বিশ্বব্যাপী খুবই জনপ্রিয় এবং বাংলাদেশে যে সংসদীয় বিতর্কগুলো হয় সেটা কিন্তু বাংলাদেশের যে সংসদীয় পদ্ধতি রয়েছে সেটি অনুযায়ী হয়। যে দেশগুলোতে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট রয়েছে সেগুলো তো দ্বিকক্ষ বিশিষ্ট নিয়মে হয়ে থাকে এবং বাংলাদেশে যেহেতু এককক্ষ বিশিষ্ট সংসদ, যদিও এটা দ্বিকক্ষ হওয়ার জন্য অনেক আলোচনা চলছে। তো এই যে এককক্ষ বিশিষ্ট সংসদের কিন্তু একটি ছায়া সংসদ বসে এবং সেখানে কিন্তু এই বিতর্কটি আসলে পরিচালিত হয়। এখানে বিভিন্ন ধরনের নিয়মকানুন রয়েছে, বিভিন্ন পয়েন্ট রয়েছে, এছাড়া সময় রয়েছে নির্ধারিত, এখানে বিচারকগণ থাকেন, একজন মডারেটর বা একজন মাননীয় স্পিকার থাকেন। এই সকল বিষয়গুলো কিন্তু এই বিতর্কের ক্ষেত্রে আমরা দেখি এবং বিভিন্ন সমসাময়িক বিষয়ে কিন্তু এই সংসদীয় বিতর্ক যে পদ্ধতিও যে বিতর্ক এটি কিন্তু আসলে পরিচালিত হয়ে থাকে। তো এই যে আজকের সেশনে আমরা মোট 3টা বিষয় নিয়ে আসলে কথা বলছিলাম। একটি হচ্ছে যুক্তি কি, তর্ক কি, বিতর্ক কি, এরপরে হচ্ছে বিতর্কের একটি সংক্ষিপ্ত ইতিহাস এবং এরপরে আমরা বিভিন্ন ধরনের বিতর্ক নিয়ে কিন্তু আসলে প্রকারভেদগুলো নিয়ে আসলে জানলাম। তো এই যে বিতর্কগুলো ছিল, এই বিতর্কগুলোর মধ্যে আমরা কিন্তু আসলে পরবর্তী যে সেশনগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে সংসদীয় বিতর্ক পদ্ধতি নিয়েই আমাদের মূল আলোচনা থাকবে।